বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সকলের প্রতি শান্তি বর্ষিত হোক। এই লেকচার ভিডিওটিতে আমরা শিখব প্যাসেজ ন্যারেশনের বোর্ড কোয়েশ্চেন প্রশ্নটি কিভাবে সমাধান করতে হয়, অর্থাৎ বোর্ড কোয়েশ্চেনের প্যাসেজ ন্যারেশন প্রশ্নটি কিভাবে সমাধান করতে হবে। শুরুতে প্যাসেজ ন্যারেশনের যে প্রশ্নটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই প্রশ্নটি পড়ে নিতে হবে। Please give me your English grammar and composition book, said Sarah. I cannot give it, said Neha. I have to take it with me in the class. I shall return the book before the class starts, said Sarah. Take it, said Neha. Thank you, said Sarah. এই প্রশ্নটি পড়ার পর বক্তা এবং শ্রোতা নির্ণয় করতে হবে, অর্থাৎ কে কার সাথে কথা বলছিল এটি নির্ণয় করতে হবে। এই প্রশ্নটিতে সারা নেহার সাথে কথা বলছিল, সুতরাং সারা হচ্ছে বক্তা এবং নিহা হচ্ছে শ্রোতা। প্যাসেজ ন্যারেশনের এই প্রশ্নটিকে শুরুতেই আমরা ভেঙে ভেঙে সেন্টেন্স আকারে সমাধান করব। তো চলুন শুরু করি। লক্ষ্য করুন, প্লিজ গিভ মি ইউর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বুক, সেড সারা। এই উক্তিটি সারা নেহাকে করেছিল, রাইট। ইনভার্টেড কমা এর ভেতরে যে রিপোর্টেড স্পিচটি রয়েছে এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি প্লিজ থাকে তাহলে রিপোর্টিং স্পিচে সেইডের পরিবর্তে রিকোয়েস্টেড ব্যবহার করতে হবে। এবং ইম্পারেটিভ সেন্টেন্সটি যেহেতু ভার্ব দ্বারা শুরু হয়, সুতরাং রিপোর্টিং স্পিচের অবজেক্টের পরে টু ব্যবহার করতে হবে এবং রিপোর্টেড স্পিচ এর মূল ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত বসাতে হবে, রাইট। তো এইখানে তাহলে বলতে হবে সারা রিকোয়েস্টেড নিহা। তো এইখানে রিপোর্টিং স্পিচের অবজেক্ট হচ্ছে নিহা, আর যে পার্সনটি রয়েছে ইউর, এটি হচ্ছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তো রিপোর্টিং স্পিচ এর অবজেক্ট হচ্ছে নিহা, তো নিহা এর পসেসিভ ফর্ম ইউরের স্থানে বসাতে হবে, অর্থাৎ সেকেন্ড পার্সন রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। ইউর যেহেতু এখানে পসেসিভ, সুতরাং নিহা এর পসেসিভ ফর্ম এখানে বসাতে হবে। তো নিহা এর পসেসিভ ফর্ম হচ্ছে হার, এবং তারপরে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু অপরিবর্তিত অবস্থায় বসাতে হবে। তাহলে সম্পূর্ণ ইনডাইরেক্ট বাক্যটি হচ্ছে সারা রিকোয়েস্টেড নিহা টু গিভ হার ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বুক। তো আশা করি বুঝতে পেরেছেন। দেন তারপরের বাক্যটি লক্ষ্য করুন, আই ক্যান নট গিভ ইট, সেড নিহা। আই হ্যাভ টু টেক ইট উইথ মি ইন দ্য ক্লাস। তো আগে এর ইনডাইরেক্ট বাক্যটি লক্ষ্য করুন, বাট নিহা সেড দ্যাট শি কুড নট গিভ ইট অ্যাজ শি হ্যাড টু টেক ইট উইথ হার ইন দ্য ক্লাস। তো এখন ডাইরেক্ট বাক্যটি লক্ষ্য করুন, এখানে আই ক্যান নট গিভ ইট এই উক্তিটি করেছে নিহা, আই হ্যাভ টু টেক ইট উইথ মি ইন দ্য ক্লাস এই উক্তিটিও করেছে নিহা, অর্থাৎ নিহা পরপর দুটি উক্তি করেছে। তো এইখানে ইনডাইরেক্ট স্পিচে শুরুতে দেখেন বাট যুক্ত করা হয়েছে। তো এই বাট যুক্ত করার কারণ হচ্ছে প্রথম যে স্টেটমেন্টটি সারা করেছিল ওই স্টেটমেন্টটির থেকে যদি দ্বিতীয় স্টেটমেন্টটি সারপ্রাইজিং হয় তাহলে দ্বিতীয় স্টেটমেন্টের আগে বাট যুক্ত করা যায়, রাইট। অর্থাৎ প্রথম স্টেটমেন্টের থেকে যদি দ্বিতীয় স্টেটমেন্টটি সারপ্রাইজিং হয় তাহলে সেই সারপ্রাইজিং স্টেটমেন্টের আগে বাট যুক্ত করা যায়। আর অ্যাস যুক্ত করার কারণ হচ্ছে এখানে কেন নিহা সারাকে বইটি দিতে পারবে না, এর কারণ হচ্ছে তাকে বইটি স্কুলে সাথে করে নিয়ে যেতে হয়। তো কেন কেউ কিছু করে এই অর্থে এখানে কি করা হয়েছে, আই হ্যাভ টু টেক ইট উইথ মি ইন দ্য ক্লাস এই বাক্যটিকে ইনডাইরেক্ট করার সময় তার পূর্বে অ্যাস যুক্ত করা হয়েছে, রাইট। অর্থাৎ কারণটা হচ্ছে তাকে বইটি স্কুলে নিয়ে যেতে হয়, সেই জন্য সে তাকে দিতে পারবে না। তো দিতে পারবে না এর কারণ হিসেবে এই আই হ্যাভ টু টেক ইট উইথ মি ইন দ্য ক্লাস এই বাক্যটির পূর্বে ইনডাইরেক্ট স্পিচে অ্যাস ব্যবহার করা হয়েছে, রাইট। তো এখানে লক্ষ্য করুন, এখন আই হচ্ছে ফার্স্ট পারসন, তো এইখানে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট হচ্ছে নিহা, সুতরাং নিহা এর সাবজেক্টিভ প্রোনাউন ফ্রম আয়ের স্থানে বসানো হয়েছে, অর্থাৎ
সাবজেক্টিভ প্রনাউন ফর্ম হচ্ছে শি, সুতরাং আয়ের স্থানে শি বসানো হয়েছে এবং তারপরে যে ক্যান যে ভার্বটি রয়েছে এই ভার্বটি ইনডাইরেক্ট স্পিচে কুড এ পরিণত হয়, রাইট। সুতরাং এখানে ক্যানকে কুডে পরিণত করা হয়েছে এবং তারপরে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু অপরিবর্তিত অবস্থায় বসেছে। তো দ্বিতীয় বাক্যটিতে লক্ষ্য করুন, এই বাক্যটি করেছে নিহা, সুতরাং এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন, আই সাবজেক্টটি হচ্ছে ফার্স্ট পারসন। তো ফার্স্ট পারসন রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, তো সে অনুযায়ী নিহা এর সাবজেক্টিভ ফর্ম সি এখানে বসানো হয়েছে এবং হ্যাভ ইনডাইরেক্ট স্পিচে হ্যাডে পরিণত হয়, রাইট। এবং তারপরে যে পার্সনটি রয়েছে মি, এটি হচ্ছে অবজেক্টিভ, তো এটি হচ্ছে ফার্স্ট পারসন, এটি রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তো রিপোর্টিং স্পিচের সাবজেক্ট হচ্ছে নিহা, সুতরাং নিহা এর অবজেক্টিভ ফর্ম মি এর স্থানে বসানো হয়েছে। তো নিহা এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, সুতরাং মি এর স্থানে হার বসানো হয়েছে এবং তারপরে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু অপরিবর্তিত অবস্থায় বসানো হয়েছে। তাহলে সম্পূর্ণ উত্তরটি হচ্ছে বাট নিহা said that she could not give it as she had to take it with her in the class। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যদি এইভাবে বুঝতে না পারেন, অর্থাৎ প্রশ্নের অর্থ যদি বুঝতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই উত্তরটিও লিখতে পারেন। যেমন নিহা said that she could not give it and added that she had to take it with her in the class, right? তো এইখানে বাট এবং অ্যাজের ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে। তো আপনি চাইলে ভিডিওটি পজ করে বাট এবং অ্যাজের ব্যবহার ভালোভাবে পড়ে বুঝে নিতে পারেন, রাইট। তারপরের বাক্যটি লক্ষ্য করুন, আই শ্যাল রিটার্ন দ্য বুক বিফোর দ্য ক্লাস স্টার্টস সেড সারা। তো এই কথাটি সারা নিহাকে বলেছে যে ক্লাস শুরু হওয়ার পূর্বে আমি বইটি ফিরিয়ে দিব, অর্থাৎ এখানে সারা নেহাকে আশ্বস্ত করেছিল, রাইট। তো ইনভার্টেড কমা এর ভেতরে যে রিপোর্টেড স্পিচটি রয়েছে এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন, সুতরাং এটি রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে এবং শ্যাল ইনডাইরেক্ট স্পিচে উডে পরিণত হবে এবং তারপরে যে একটি ভার্ব রয়েছে মূল ভার্ব স্টার্টস, এটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল, এটি ইনডাইরেক্ট স্পিচে পাস্ট সিম্পলে পরিণত হবে, অর্থাৎ স্টার্টস স্টার্টেড হবে, রাইট। তাহলে ইনডাইরেক্ট স্পিচটি হচ্ছে সারা অ্যাসিউরড দ্যাট she would return the book before the class started, রাইট। যেহেতু সারা নেহাকে আশ্বস্ত করেছিল, সুতরাং সেইডের পরিবর্তে আপনি বলতে পারেন অ্যাসিউরড, রাইট। তাহলে সারা অ্যাসিউরড দ্যাট she would return the book before the class started। আশা করে বুঝতে পেরেছেন। দেন তারপরের বাক্যটি লক্ষ্য করুন, টেক ইট সেড নিহা। তো এইখানে আপনি কি করতে পারেন, এটা ইনডাইরেক্ট করার সময় শুরুতে আপনি দেন ব্যবহার করতে পারেন। তো এইখানে টেক ইট রিপোর্টেড যে স্পিচটি রয়েছে এটি কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স হলে সেক্ষেত্রে আপনাকে বলতে হবে নিহা টোল্ড হার টু টেক দ্য বুক, অর্থাৎ ইট এর পরিবর্তে আপনি এখানে কি বলতে পারেন, দ্য বুক ব্যবহার করতে পারেন। আর যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স সেহেতু এখানে রিপোর্টিং স্পিচের পরে কী করতে হবে, একটি টু বসাতে হবে এবং মূল ভার্ব টেক থেকে শুরু করে শেষ পর্যন্ত বসাতে হবে, রাইট। তো এখানে নেহা টোল্ড হার, তো টোল্ড ব্যবহার করা হয়েছে এই কারণে যেহেতু এখানে অবজেক্ট নেওয়া হচ্ছে, অর্থাৎ সেই অনুযায়ী এখানে কি করা হয়েছে, সেইডের পরিবর্তে টোল্ড ব্যবহার করা হয়েছে, রাইট। অর্থাৎ যখন রিপোর্টিং স্পিচে অবজেক্টকে ধারণ করা হয় তখন কি হয়, সেইডের পরিবর্তে টোল্ড ব্যবহার করা হয়, রাইট। তাহলে এর ইনডাইরেক্ট স্পিচটি হচ্ছে দেন নেহা টোল্ড হার টু টেক দ্য বুক, রাইট। তো এখানে ইটের পরিবর্তে আপনি দ্য বুক বলতে পারেন বা ইটও বলতে পারেন, সমস্যা নেই, তবে দ্য বুক বললে অনেকটা বেটার হয়, রাইট। আর ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে সেটাকে যখন পরিবর্তন করা হবে, যদি
রিপোর্টিং স্পিচের অবজেক্ট থাকে তাহলে সেই অবজেক্টের পরে টু বসাতে হবে এবং মূল ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত বসাতে হবে, রাইট? তো আশা করি বুঝতে পেরেছেন। দেন তারপরে লক্ষ্য করুন, থ্যাংক ইউ সেড সারা। যদি ইনভার্টেড কমা এর ভেতরে অর্থাৎ থ্যাংক থাকে বা থ্যাংক ইউ থাকে তাহলে সেই ক্ষেত্রে সেডের পরিবর্তে বলতে হবে থ্যাঙ্কড। তাহলে এর ইনডাইরেক্ট স্পিচটি হচ্ছে সারা থ্যাঙ্কড নিহা। আলহামদুলিল্লাহ, আশা করি সম্পূর্ণ প্রশ্নটির সলভ বুঝতে পেরেছেন। তো এখন এই প্রশ্নটি কিভাবে আনসার করবেন তো সেটি দেখাবো। তো চলুন, তো প্রশ্নটি এইভাবে করা হয়। তো দেন তারপরে আপনাকে যেভাবে উত্তর লিখতে হবে, তো আপনি কিন্তু সেন্টেন্স আকারে ভেঙে ভেঙে উত্তর লিখতে পারবেন না। আপনাকে উত্তর লিখতে হবে এই নিচের যে সবুজ কালারের লেখাটি দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে কিন্তু উত্তরটি লিখতে হবে। তো আশা করি বুঝতেই পারছেন যে কীভাবে উত্তরটি লিখবেন। তো কথা হবে পরবর্তী কোনো লেকচার ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত সবার জন্য শুভকামনা।